জামায়াতে ইসলামীর আমিরের তো চাইবার আছে অনেক কিছু, মানে জাতীয় সরকার থেকে শুরু করে ওই যে মন্ত্রিত্ব পদ চেয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চিঠি লেখা থেকে শুরু করে জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ ও গণভোট অধ্যাদেশ কিছুই যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে মেনে না নেন, সংসদ নেতা মেনে না নেন, তাহলে আসলে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির মুখটা থাকে কোথায়? জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামীর মুখ রক্ষার জন্য হলেও তো কিছু না কিছু দাবি তারেক রহমানের মেনে নেওয়া উচিত। জামায়াতে ইসলামীর আমির, সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বড় বেকায়দায় পড়ে গেছেন। একদিকে নির্বাচনের আগেই তিনি তার জোট সঙ্গী জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে এই বার্তা দিয়েছিলেন যে একদিকে যেমন জামায়াতে ইসলামীর সংসদে নির্বাচনে বিজয় নিশ্চিত, অন্যদিকে যদি বা তারা সংখ্যাগরিষ্ঠতা না পায়, তারাই বিজয়ী না হয়, বিএনপি বিজয়ী হয়, তাহলেও এমন আলাপ জামায়াতের আমিরের সঙ্গে বিএনপি প্রধান তারেক রহমানের হয়ে গেছে জানুয়ারি মাসের শুরুতেই তারেক রহমানের মায়ের মৃত্যুর পরপরই, যে তারেক রহমান আলাপ করে একটা জাতীয় সরকার গঠন করবেন জামায়াতে ইসলামীর সঙ্গে, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন। মনে করে দেখুন, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তো বিএনপি প্রধান তারেক রহমানের সঙ্গে খালেদা জিয়ার মৃত্যুর পর গুলশান কার্যালয়ে দেখা করে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে তাই বলেছিলেন যে তারা আলাপ করেছেন এই বিষয়ে যে সংসদ নির্বাচনের পর ফলাফল যাই হোক, আলাপ আলোচনার ভিত্তিতে একটা জাতীয় সরকার গঠিত হবে। মানে সরকার গঠনের আগে নাকি আবারও দুই নেতা আলোচনায় বসবেন, সেই আলাপটা নাকি হয়ে গিয়েছিল দুই নেতার মধ্যে। এরপর তারেক রহমান অবশ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে পরিষ্কার করেছিলেন যে এমন কোনো ইচ্ছা তার দিক থেকে নেই, কিন্তু জামায়াতের আমির আসলে এই প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। মনে করে দেখুন, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যতগুলো নির্বাচনী জনসংযোগে গেছেন সেখানে গিয়ে একেবারে বিভিন্ন জায়গায় সৈয়দ মোহাম্মদ তাহেরের আসন থেকে শুরু করে মিয়া গোলাম পারোয়ারের আসন থেকে শুরু করে নাহিদ ইসলাম সহ জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন নেতৃবৃন্দকেও যে তিনি মন্ত্রী বানাবেন সেই প্রতিশ্রুতি ওই এলাকাগুলোয় দিয়ে এসেছিলেন। কিন্তু নির্বাচনের পরে জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামী অনুধাবন করছেন যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির কোনো আবদার মেনে নিতেই রাজি নয়। জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির মূল দাবি জুলাই সনদ, জুলাই সনদ, জুলাই সনদ বাস্তবায়ন, কিংবা এই সংসদকে সংবিধান সংস্কার পরিষদে পরিণত করা এবং তার মাধ্যমে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে ২০২৪-এর ৫ই আগস্টের পর থেকে যে নতুন রাষ্ট্র ব্যবস্থার কথা তারা বলছে সেটা প্রণয়ন করা। এর কোনো কিছুতে বিএনপি একমত নয়। বিএনপি এসবে কর্ণপাত করতে চাইছে না। সংসদে শপথ নেওয়ার দিনেই পরিষ্কার করেছে সংবিধান সংস্কার পরিষদ হতে পারে না। আর এখন বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে এমনকি গণভোট অধ্যাদেশটিকে তারা সংসদে আনবে না, এ প্রস্তাব আনবে না, সংসদে সেটা পাশ হবে না। কারণ বিএনপি বলছে গণভোট হয়ে গেছে, গণভোট অধ্যাদেশের কার্যকারিতা এরই মধ্যে শেষ হয়ে গেছে। ইউনূস সরকারের আমলে ১৩৩টি অধ্যাদেশের বেশিরভাগেরই সরাসরি স্বয়ংক্রিয়ভাবে পাশ হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি বলছে এই অধ্যাদেশগুলো যাচাই বাছাই করে তবে তারা আনবে এবং সংসদে সরকারি দল বিরোধী দলের মধ্যে বিতর্কের প্রেক্ষিতে যদি একটা ঐকমত্যে পৌঁছানো যায় তাহলে এসব অধ্যাদেশ আসবে, না হলে ওইসব অধ্যাদেশ কখনোই সংসদে পাশ হবে না। জুলাই সনদ এভাবেই এক রকমের একেবারে ভেস্তে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি আর জামায়াতে ইসলামীর জন্য। জামায়াতে ইসলামীর আমির পড়েছেন মহা বিপদে। যেই সংসদে যেই জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে তিনি নিয়ে আসতে পেরেছেন তারা একরকম মানিয়ে গুছিয়ে চলতে চাইছে, তারা মানিয়ে নিতে চাইছে। সংসদে বসে জুলাই সনদ আলাপ তুলতে চায় বটে, সংবিধান সংস্কার পরিষদের আলাপ তুলতে চায় বটে, কিন্তু জামায়াতের সেই সংসদ সদস্যরা আবার এই যে একটা ভাগাভাগির নির্বাচনে তারা সংসদ সদস্য হয়ে আসতে পেরেছে
তুলেছেন এবং এলাকায় তারা সংসদ সদস্য হওয়ার মাধ্যমে একটা নিয়ন্ত্রণ, মানে দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছেন, সেটাকেই একটা যথেষ্ট পুরস্কার হিসেবে দেখছেন। কিন্তু জামায়াতে ইসলামীর যেই নেতারা আসতে পারেন নাই সংসদে, মিয়া গোলাম পারোয়ার, জামায়াতে ইসলামীর প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির, কিংবা জাতীয় নাগরিক পার্টির যেই নেতারা এসেছেন কিংবা যেই নেতারা আসতে পারেন নাই, তারা মনে করছেন যে কিছুতেই এটা মেনে নেওয়া যায় না যে বিএনপিকে তারা ক্ষমতায় এনেছেন, অথচ বিএনপি তাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করছে না, শুধুমাত্র সংসদ সদস্য হওয়াটা যথেষ্ট হতে পারে না। হান্নান মাসুদ দাঁড়িয়ে বলেছেন সংসদে যে এই প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রীই হতে পারতেন না, স্বরাষ্ট্রমন্ত্রী তো স্বরাষ্ট্রমন্ত্রীই হতে পারতেন না, যদি জেনজিরা আন্দোলন করে, হান্নান মাসুদেরা আন্দোলন করে শেখ হাসিনা সরকারের পতন না ঘটাতো। আর নাহিদ ইসলাম সংসদে দাঁড়িয়ে বলেছেন, সংসদের হাবভাব দেখলে মনে হচ্ছে দেশে কোনো গণভোটই হয় নাই, জুলাই সনদ আর গণভোটের আলাপ ছাড়া সংসদে আর কোনো আলাপ প্রয়োজনীয় নয় বলে তিনি মন্তব্য করেছেন সংসদে দাঁড়িয়ে। এমনকি তিনি ডেপুটি স্পিকারের উদ্দেশ্যে বলেছেন যে তাহলে আপনি বলুন, আমরা না হয় চলে যাই। এমন একটা অবস্থায় জামায়াতের আমির আসলে দিশা পাচ্ছেন না কি করবেন তিনি। একদিকে তার এই সংসদ সদস্য পদগুলো ধরে রাখবার জন্য এমপি পদে যারা জিতে এসেছেন তাদের চাপ আছে, তারা কিছুতেই সংসদ ছেড়ে এখন থেকেই চলে গিয়ে সংসদ সদস্য মর্যাদা এলাকায় এবং সংসদে প্রতিষ্ঠার দিক থেকে সরে যেতে চান না। জামায়াতের আমিরের উপর চাপ আছে দলের দিক থেকে ক্ষমতার আরো বেশি ভাগ পেতে, যে কারণে তিনি খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রীকে চিঠি লিখে বসেছিলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় যেন জামায়াতের আমিরের এক উপদেষ্টা, তাকেও মন্ত্রী পদে উপদেষ্টা নিয়োগ করা হয়। জামায়াতের আমির এরকম কোন আবদার বা দাবি নিয়ে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের দফতরে হাজির হয়েছিলেন, সে প্রশ্ন তাই তোলা অত্যন্ত জরুরি। সংসদে যখন পরিস্থিতিটা এমন বেকায়দা যে বিএনপি শুনতেই চাইছে না গণভোট অধ্যাদেশ, জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদের বিষয়, এটা পরিষ্কার যে জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে যদিও বা বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এই ইস্যুগুলো তুলেছেন, কিন্তু সেসবের আলোচনার সুযোগ পেতে সংসদের কার্যবিধি মেনে কবে যে সুযোগ হবে তাই বলা মুশকিল। এর আগে দাঁড়িয়ে এই যে সংবিধান সংস্কার পরিষদের ডেডলাইন চলে গেছে, এই কথাও বিরোধী দলীয় নেতা বলেছেন, কিন্তু এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ নেতা যথেষ্ট গুরুত্ব দিয়ে বিরোধী দলীয় নেতার প্রশ্নের বা উদ্বেগের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেন নাই। তিনি উত্তর দেওয়াচ্ছেন মূলত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে দিয়ে। এ অবস্থায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সংসদের স্পিকার মেজর হাফিজের স্ত্রী দিলারা হাফিজের জানাজায় প্রধানমন্ত্রীর সঙ্গেই অংশ নিয়ে ফেরার পথে প্রধানমন্ত্রীকে আগ্রহ প্রকাশ করেন যাতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে একটা বৈঠক করতে পারেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য দিয়ে এবং শিষ্টাচার দিয়ে মোটামুটি সারা দেশকে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন দেশে ফেরবার দিন থেকেই। এমনকি সংসদ নির্বাচনের পর, মানে সংসদ নির্বাচনের রাতের দিকে যখন বোঝা গেল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, তখন থেকেই কারচুপির অভিযোগে এবং নির্বাচন ইঞ্জিনিয়ারিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগে সোচ্চার জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর নেতা ডাক্তার শফিকুর রহমানের বাসায় পর্যন্ত তিনি নির্বাচনের পরে ফুল নিয়ে হাজির হয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে এমন চমকে দিয়েছিলেন তাদেরকে যে তখনই এটা পরিষ্কার হয়েছিল যে জামায়াতের আমির বা জাতীয় নাগরিক পার্টির নেতা কারো পক্ষেই আসলে মুখের ওপর তাদের অভিযোগগুলো তারেক রহমানের সামনে তার সৌজন্য আর শিষ্টাচারের সামনে প্রকাশ করা সম্ভব হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান কথা কম বলছেন, সৌজন্য আর শিষ্টাচার দেখাচ্ছেন বেশি, কাজেই তিনি সাথে সাথে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানকে বলেন যে তিনি যেন সংসদের কার্যালয়ে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন, সংসদের নেতার কার্যালয়ে আসেন এবং তখনই আলাপ সেরে নেন। এই বৈঠকটি যে হয়েছে, এটি যে একটি বৈঠক এবং বিরোধী দলীয় নেতার আগ্রহী হয়েছে, বিএনপির মিডিয়া সেল কিছু মাত্র সময় ক্ষেপণ না করে সে বৈঠকের বিষয়ে তাদের ভাষ্য ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করে দেন এবং সেখানে তারা